হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 9-এর জীবন বিজ্ঞানে যৌবনী প্রক্রিয়া যে তোমাদের চ্যাপ্টারে রয়েছে, তো থার্ড চ্যাপ্টার, সেখান থেকে ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো বলে দেবো। এর আগে আমি শর্ট প্রশ্নগুলো সম্বন্ধে সাজেশন দিয়ে দিয়েছি, আজকে বড় প্রশ্নগুলো বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের উপকার হবে। তো চলো শুরু করছি। দেখো চ্যাপ্টারটা অনেকটাই বড়, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমাদের করতে হবে, প্রথমেই বলে নিচ্ছি, ঠিক আছে? কারণ তোমরা নিজেদের টেক্সট বুক খুলে দেখবে যে বইটা মানে চ্যাপ্টারটা অনেকটা কিন্তু বড় রয়েছে এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে রয়েছে, যেগুলো বাদ দেওয়ার একটাই নয়, মানে একটাও কিন্তু বাদ দেওয়ার নয়, সবই তোমাদের কিন্তু করতে হবে। তো চলো শুরু করছি। তো প্রথম চ্যাপ্টারের সাব চ্যাপ্টার বলতে পারো, প্রথমে রয়েছে সালোক সংশ্লেষ। এখান থেকে কি কি বড় প্রশ্ন করবে দেখে নাও। দেখো বড় প্রশ্ন তো 2 নম্বর থেকে শুরু হয়, 2, 3, 4, 5 এরকম করে তো শুরু হয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু 2 এবং 3 বলো বা 5 বলো, সেগুলোকে মিলিয়ে মিশিয়ে দেবো, ঠিক আছে? দেখো প্রথমে রয়েছে সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষের স্থান উল্লেখ করো। ওকে, তো সংজ্ঞাটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা দেখে নেবে। আমি এর পরে শোনাচ্ছি, পড়লে পরে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আমি একটা ভিডিওতে পুরো সাজেশনগুলো দেখাতে পারবো না। তোমরা কিন্তু অবশ্যই আনসারগুলো দেখে নিও, ঠিক আছে? তো এই হচ্ছে সালোক সংশ্লেষের সংজ্ঞা, আর স্থানটা দেখে নাও, স্থান হচ্ছে এই। তো অ্যান্সারটা এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন কি রয়েছে, সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি, এদের মধ্যে কোনগুলো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? সালোক সংশ্লেষে জলের ও কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা উল্লেখ করো। আমি যেগুলো বলছি সেগুলো আমাকে একটু ভরসা করে যাও, পরীক্ষাতে কমন পাবেই পাবে, ঠিক আছে? এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি। তো দেখো সালোক সংশ্লেষের উপাদানগুলো কি কি এখানে সুন্দর করে ডিটেলস বলে দেওয়া আছে, আর জলের ভূমিকাটা কি, এখানে 4টে পয়েন্ট, তোমার 3টে পয়েন্টও করতে পারো। ওকে, তাকে এখানে রয়েছে সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা কি, তার আনসার এই পর্যন্ত শেষ হলো। তারপরে বড় প্রশ্ন, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া বা আলোক নির্ভর দশার কি, আলোক নির্ভর দশা মানে সংক্ষেপে লেখো। এটা ভালো করে করবে, এর বাকি উত্তরটুকু দেখে নাও। উত্তরটা অনেকটা বড়, তোমাদের টেক্সট বুক থেকেও এটা করতে পারো, সেখানেও ডিটেলস এভাবে সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, যেটা তোমাদের সুবিধা হয়। তবুও তোমাদেরকে আমি উত্তরটা একবার দেখিয়ে দিচ্ছি এক ঝলক, ঠিক আছে? কি না, সালোক সংশ্লেষে আলোক বিক্রিয়াটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সেরকম সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা বিক্রিয়াটা তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই বড় প্রশ্ন দুটো করলে অনেক কোয়েশ্চেন আনসার তোমরা কিন্তু অটোমেটিক্যালি করে ফেলতে পারবে। এই বড় প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন উত্তর লুকিয়ে রয়েছে, তাই সালোক সংশ্লেষের ক্ষেত্রে আলোক দশা এবং অন্ধকার দশা দুটো তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে? যেটা বাদ দেওয়ার কিন্তু নয়। ওকে, এই আলোক দশা এবং অন্ধকার দশা থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে কিন্তু তুলে ধরে, তাই এই দুটো প্রশ্ন বড় প্রশ্ন যদি করো, অনেক প্রশ্ন তোমাদের কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন, সালোক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলা হয় কেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের টেক্সট বুকেও রয়েছে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষকারী অঙ্গ, অঙ্গাণু এবং রঞ্জকগুলো কি কি? অঙ্গ হচ্ছে পাতা, অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। মনে রাখবে, শর্ট প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। এবং দেখি এখানে রয়েছে সালোক সক্ষম প্রাণীর নাম, সক্ষম ব্যাকটেরিয়ার নাম, অক্ষম উদ্ভিদ এবং সালোক সংশ্লেষীয় এককের নাম সুন্দর করে দেওয়া রয়েছে, তো এটা ভালো করে করবে, ঠিক আছে? সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা ভালো করে করবে। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো বইটা কোন রাইটারের, একটু সাতরার বই, ঠিক আছে? সাতরা পাবলিকেশনের বই, তোমরা এটা কিনতে পারো, খুব ভালো বই। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষের উদ্দেশ্য ও তাৎপর্য ব্যাখ্যা করো। কি উদ্দেশ্য সালোক সংশ্লেষের, সেটা তোমাদের ভালো করে পড়তে হবে। দেখে নাও উত্তরটা, আমি উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমেই কিন্তু বলেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক উত্তর তোমরা কিন্তু দেখতেও পাবে না, ঠিক আছে? কারণ আমি উত্তরগুলো তো পড়ছি না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই কিন্তু স্কিপ করো না। তো উত্তরটা দেখে নিলে, এই উত্তরটা তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? ব্ল্যাকম্যান বিক্রিয়া কাকে বলে? কেলভিন চক্র কাকে বলে? এটিপি অণুকে এনার্জি কারেন্সি বলে কেন? সালোক সংশ্লেষে দুটি দশা কি কি এবং তারা কোথায় ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলোক দশাটি হয় গ্রানা অঞ্চলে, অন্ধকার দশা হয় স্ট্রোমা অঞ্চলে, ভালো করে করবে। তারপরের প্রশ্ন, সালোক সংশ্লেষকে উপচিতি বিক্রিয়া বলা হয় কেন? এটাও গুরুত্বপূর্ণ। হিল বিক্রিয়া কাকে বলে? আলোক নিরপেক্ষ দশায় প্রয়োজন উপাদান কি কি এবং আলোক নিরপেক্ষ দশায় উৎপন্ন উপাদান মানে দ্রব্যগুলো কি কি, মানে কি কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষ ও শ্বসনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্থক্যটা কিন্তু করতেই হবে প্রত্যেককে। আলোক দশা এবং অন্ধকার দশার মধ্যে পার্থক্য, বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। অপরিহার্য মৌলিক উপাদান কাকে বলে? উদাহরণ দাও। উদ্ভিদ দেহে অপরিহার্য খনিজ পদার্থগুলো সাধারণ কাজগুলো উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারটা এখান থেকে কালেক্ট করে নেবে। তারপরে প্রশ্ন, মাইক্রো এলিমেন্টস বা ট্রেস এলিমেন্ট বা স্বল্পমাত্রিক মৌলিক উপাদান কাকে বলে? ক্লোরোসিস কি? ট্রেস এলিমেন্টগুলো কি কি? উদ্ভিদ ও প্রাণীদেহে অক্সিজেনের গুরুত্ব কি? খুব ভালো করে করবে।
তারপরে প্রশ্ন বাষ্পমোচন কাকে বলে, তারপর বাষ্পীভবন কাকে বলে, উদ্ভিদ দেহে বাষ্পমোচনের স্থানগুলো লেখো, লেন্টিসেল কাকে বলে, জাঙ্গল উদ্ভিদের উপর বাষ্পমোচনের প্রভাব লেখো, বাষ্পমোচন এবং বাষ্পীভবন এদের মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। ওকে, উদ্ভিদ দেহে ব্যাপনের গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ও অবিশ্রবণের গুরুত্ব আলোচনা করো। ব্যাপন এবং অবিশ্রবণ দুটোই ভালো করে করবে। তারপরে প্রশ্ন ব্যাপন কাকে বলে, ব্যাপনের দুটো বৈশিষ্ট্য লেখো, অবিশ্রবণ কাকে বলে, ব্যাপন ও অবিশ্রবণের মধ্যে পার্থক্য ভালো করে করবে। এরপর চলে আসো শ্বসন। শ্বসন থেকে কি কি করবে দেখে নাও। ক্রেবস চক্র কাকে বলে, একে টিসিএ চক্র বলে কেন, এই চক্রটি কোথায় সম্পন্ন হয়, এই চক্রের শেষ পদার্থগুলো কি কি, ক্রেবস চক্রের তাৎপর্য উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো প্রশ্ন অ্যাটাচ করে বড় প্রশ্ন করে দেওয়া আছে, তো এই উত্তরটা কিন্তু তোমরা ভালো করে দেখে না, আর কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, ক্রেবস চক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এর আনসার এই পর্যন্ত শেষ হলো। তারপর কোহল সন্ধান কাকে বলে, এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো, এটাও ভালো করে করবে। কোহল সন্ধান এর উত্তরটুকু তোমরা দেখে নাও, এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন শ্বসনের তাৎপর্য কি, মানুষের শ্বাস প্রশ্বাস ও নিঃশ্বাসকালে শ্বাসপেশির ভূমিকা কি, এটাও করবে। এর উত্তর চলছে, এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরের প্রশ্ন সালোক সংশ্লেষ ও শ্বসন কিভাবে পরস্পরের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। আর একটা প্রশ্ন কি দেওয়া আছে, সালোক সংশ্লেষ ও শ্বসন পরস্পর বিপরীত প্রক্রিয়া, এটিও ব্যাখ্যা করো, এটাও ভালো করে করবে। ঠিক আছে, এর উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন তামাকের ধোঁয়ায় অবস্থিত ক্ষতিকারক পদার্থগুলো কি কি এবং ধূমপানের ক্ষতিকারক দিকগুলো কি কি, সবাত শ্বসন ও অবাত শ্বসনের সংজ্ঞা, তার সঙ্গে রাসায়নিক সমীকরণ, দুটো শ্বসনের সবাত শ্বসন এবং অবাত শ্বসনের রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, ভালো করে করবে। ওকে, দেখে নিলে। প্রাণীর শ্বসন এবং উদ্ভিদের শ্বসনের মধ্যে পার্থক্য ভালো করে করবে। অতিরিক্ত শ্বাসঙ্গ আছে এমন একটি মাছের বিজ্ঞানসম্মত নাম লেখো, এর অঙ্গের উপযোগিতা কি, ভালো করে করবে। গ্লাইকোলাইসিস কাকে বলে, ইএমপি পথ কাকে বলে, অথবা গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন, শ্বসনকে অপচিতি বিপাক বলে কেন, পেশি ক্লান্তি কি করলেই ক্লান্তি দূরীভূত হয়, মাছের শ্বসন অঙ্গের নাম কি, অতিরিক্ত শ্বসন অঙ্গ আছে এমন দুটো মাছের নাম লেখো, শ্বসন অনুপাত বা আর কিউ কি, ভোকাল স্যাক কি, কেঁচো আর আরশোলা শ্বাসঙ্গের নাম কি, সবাত শ্বসন অবাত শ্বসনের মধ্যে পার্থক্য করবে। সালোক সংশ্লেষ শ্বসনের মধ্যে পার্থক্য করবে। পরীক্ষা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার মতনই 40 নম্বরের মধ্যে হবে, কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে প্রচুর। ঠিক আছে, শর্ট প্লাস ব্রড মিলিয়ে। এরপরে প্রশ্ন পুষ্টি থেকে, উদ্ভিদের পুষ্টি কত প্রকারের, ছকের সাথে দেখাও, প্রত্যেকটি করে উদাহরণ দাও। দেখ, উদ্ভিদের পুষ্টি প্রধানত 2 প্রকারের, স্বভোজী পরভোজী। পরভোজী পুষ্টি আবার 4 প্রকার, মিথজীবী, পরজীবী, মিথজীবী, পতঙ্গ, ভুক। এই চার্টের মাধ্যমে পুরো উদ্ভিদের পুষ্টি তোমাদের মনে থাকবে। ঠিক আছে, হলোজাইক পুষ্টি কাকে বলে, পুষ্টির ধাপগুলো কি কি, পুষ্টির ধাপের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ ও গ্রন্থির নাম লেখো। দেখে নাও পুরো উত্তরটা, আস্তে আস্তে আমি সরাচ্ছি, পুরো উত্তর দেখে নাও। উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরে প্রশ্ন মৃতজীবী পুষ্টি, কপ্রোফ্যাগি পুষ্টি বা স্যাঙ্গুইনি বড়ি পুষ্টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এই 3টো ভালো করে করবে। মানুষের পৌষ্টিক তন্ত্রের চিত্র অঙ্কন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছবিটা তোমরা কিন্তু বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, এবং এর যে নামগুলো রয়েছে কোন কোন জায়গার কি কি নাম, এই নাম সহ কিন্তু ছবিটা ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, এই পৌষ্টিক তন্ত্রের ছবিটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, তাই এই ছবিটা কিন্তু প্রত্যেকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করে দাও। তোমাদের কিন্তু গরমের ছুটি অলরেডি পড়ে গেছে, এই গরমের ছুটির মধ্যে তোমাদের পুরো সিলেবাসটা কিন্তু কভারিং করে ফেলতে হবে, কারণ স্কুল খুললেই পরীক্ষা। প্রথম প্রশ্ন এখান থেকে, স্বভোজী পুষ্টি বা হলোফাইক পুষ্টি কাকে বলে, পরভোজী পুষ্টি কাকে বলে, মৃতজীবীয় পুষ্টি কাকে বলে, মৃতজীবীয় পুষ্টি সঙ্গে উদাহরণ ভালো করে করবে। জিহ্বায় কোথায় কোথায় স্বাদগ্রহক স্থান থাকে এবং সেখানে কি কি স্বাদ থাকে, মানুষের দাঁত কত প্রকারের হয়, মানুষের হেটারোডন্ট দাঁতগুলো কি কি, দাঁতের সংকেত উল্লেখ করো মানুষের, ভিলি কি, এর কাজ কি,
ক্ষুদ্রান্তের অংশগুলো কি কি, ক্ষুদ্রান্তের কাজ কি, অগ্নাশয় কি প্রকারের গ্রন্থি, এই গ্রন্থি কোথায় অবস্থিত, এবং তার সঙ্গে অগ্নাশয়ের কাজটাও করবে। মানুষের বিভিন্ন লালা গ্রন্থি কি কি, তাদের অবস্থান লেখো। বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। লালা গ্রন্থি দুটির কাজ লেখো, বা লালা গ্রন্থি দুটি কাজ উল্লেখ করো। আমাদের দেহে সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি? উত্তর যকৃৎ। মনে রাখবে। আর এই যকৃতের কাজ কি, এটাও ভালো করে করবে। এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যকৃৎ। একজন পূর্ণবয়স্ক লোকের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন, সেই শক্তি সে কোথা থেকে পায়? আত্তীকরণ কাকে বলে? গয়টারের লক্ষণ কি? ডায়াবেটিস মেলিটাস কি কারণে হয়, এই রোগের লক্ষণগুলো কি কি? উপচিতি বিভাগ ও অপচিতি বিভাগের পার্থক্যটা করবে। স্বভোজী ও পরভোজী পুষ্টির পার্থক্যটা করবে। হলোফাইটিক ও হলোজাইক পুষ্টির পার্থক্য, এটাও করবে। ঠিক আছে, দেখো তোমাদের টেক্সট বুক থেকে এটা করবে। রক্তকোষগুলো কি কি, এদের উৎপত্তি, আয়ুষ্কাল, কোষীয় বৈশিষ্ট্য এবং কাজ, মানে প্রত্যেকটা রক্তকোষের কাজ, উৎপত্তি, আয়ুষ্কাল সমস্ত কিছু কিন্তু তোমাদের বইও রয়েছে, সেখান থেকেও করতে পারো। ঠিক আছে, প্রথমে দেখো রয়েছে লোহিত রক্ত কণিকা, তারপর রয়েছে শ্বেত রক্ত কণিকা, তাদের উৎস, উৎপত্তি, আয়ুষ্কাল, কতদিন তারা থাকে, এবং তাদের কোষীয় বৈশিষ্ট্য কি এবং তাদের কাজ। এখানে পুরোপুরি দেখানো যাচ্ছে না ভালো করে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বুক থেকে এটা অ্যান্সারটা করে নেবে। ঠিক আছে, তারপর রয়েছে অনুচক্রিকা। ঠিক আছে, রক্তকণিকা যে তিনটে রয়েছে তার কাজ সহ, তাদের উৎপত্তি, আয়ুষ্কাল এবং কোষীয় বৈশিষ্ট্য সহ করবে। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কিভাবে হচ্ছে, এটা বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ, এটা ভালো করে করবে, সঙ্গে সঙ্গে ছবিও দেবে। তো এখানে একটা ছবি দেওয়া রয়েছে অলরেডি আগে থেকে, তোমাদের টেক্সট বুক থেকেও ছবিটা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন কিভাবে হচ্ছে। মানুষের দ্বিসংবহন বা দ্বৈত সংবহন সম্পর্কে চিত্রের সাহায্যে আলোচনা করো, এটাও ভালো করে করবে। তার আগে যে লেখাগুলো লিখতে হবে সেটা একবার দেখে নাও। ঠিক আছে, লেখাগুলো কিন্তু এখান থেকে শুরু হলো। এর ছবিটা হচ্ছে এই, ওকে, দ্বিসংবহন। চিত্রটা ভালো করে দেখে নিলে, ভিডিওটা পজ করে অবশ্যই কিন্তু ছবিটা দেখে নিও। তো প্রশ্ন হচ্ছে সংবহন কাকে বলে, সংজ্ঞা সহ এটা ভালো করে করবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন রক্ত কি। রক্ত কিও কিন্তু পরীক্ষাতে প্রশ্নটা আসে। রক্তে হিমোগ্লোবিনের উপাদান বা স্বাভাবিক পরিমাণটা কত রক্তে হিমোগ্লোবিনের। ঠিক আছে, তারপর রক্তবাহ কত প্রকারের, কোন রক্তবাহে কি ধরনের রক্ত পরিবাহিত হয়। তারপরে প্রশ্ন ধমনী কাকে বলে। হিমোলিম্ফ কি, রক্তের প্লাজমা প্রোটিনগুলো কি কি, প্লাজমা প্রোটিন কাকে বলে উদাহরণ দাও। মুক্ত সংবহন কাকে বলে উদাহরণ দাও, বদ্ধ সংবহন কাকে বলে উদাহরণ দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো। তারপর হিমোসিল কি, আরশোলের হিমোসিল কত প্রকারের। লোহিত রক্তকণিকা দুটো কাজ। শ্বেত রক্তকণিকা কত প্রকারের ও কি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। ও বিভাগে রক্তকে সার্বিক দাতা বলে কেন। এবি বিভাগকে সার্বিক গ্রহিতা বলে কেন। এরিথ্রোব্লাস্টোসিস, একটু উচ্চারণের প্রবলেম হলো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে। আরএইচ ফ্যাক্টরের গুরুত্ব কি, কোনো আরএইচ মাইনাস ব্যক্তির দেহে আরএইচ প্লাস রক্ত সঞ্চালন করলে কি ঘটনা ঘটবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিস্টোল ও ডায়াস্টোল কাকে বলে। এসি নোড ও এভি নোড কোথায় অবস্থিত। রক্ত বাহের মধ্যে রক্ত জমাট বাঁধে না কেন। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে কেন। মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য, শিরা ধমনীর বাকি পার্থক্যটা দেখে নাও। ঠিক আছে, অনেকটাই বড় রয়েছে, 5-6টা পয়েন্ট করলে যথেষ্ট। এরপর চলেছে রেচন থেকে। উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্য ভালো করে করবে। উদ্ভিদ রেচন ত্যাগের 3টি কৌশল লেখো। দেখো কি রয়েছে, পত্রমোচন, বাকল মোচন এবং ফল মোচন, এবং এই কৌশল 3টে ডিটেলস পড়লেই অনেকগুলো প্রশ্নের অ্যান্সার অটোমেটিক হয়ে যাবে। দেখো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে, এটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, রেচনতন্ত্র কাকে বলে, মানুষ রেচনতন্ত্র সংক্ষেপে বর্ণনা করো। দেখো সুন্দর করে ছবি সমেত করে দেওয়া আছে, চেষ্টা করবে ছবিগুলো বাড়িতে প্র্যাকটিস করার। ঠিক আছে, বাকি উত্তরটুকু দেখে নাও। বাকি উত্তরটুকু এই পর্যন্ত শেষ হলো। বৃক্কের কাজ ভালো করে করবে। তারপরে বড় প্রশ্ন, নেফ্রন কি, নেফ্রনের চিত্র সহ গঠন বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেফ্রনের উত্তরের পাশাপাশি কিন্তু এই বাকিগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে,
তোমাদের টেক্সটেও কিন্তু এগুলো ডিটেলস রয়েছে, এখানেও ডিটেলস দেওয়া রয়েছে, যেখান থেকে তোমাদের সুবিধা হয় করবে। তো উত্তরটা কিন্তু এখনো শেষ হয়নি, উত্তরটা কিন্তু চলছে, তোমরা কিন্তু ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমি বইটা আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, তোমাদের টেক্সটও কিন্তু পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। নেফ্রনের কাজটাও করবে। উদ্ভিদ রেচন ও প্রাণী রেচনের মধ্যে পার্থক্য, অর্থাৎ উদ্ভিদের রেচনিক ক্রিয়া প্রাণী রেচন ক্রিয়ার মধ্যে কি পার্থক্য, এটাও করে রাখবে। 3-4টে পয়েন্ট করলেই যথেষ্ট। গ্রাফাইট কি, এটি কোথায় পাওয়া যায়? গ্লোমেরুলাস কি, এটি কোথায় থাকে? রেচনকে অপচিতি বিপাক বলে কেন? গ্লোমেরুলাসের কাজ কি? বহুমানের ক্যাপসুলের কাজ কি? উদ্ভিদের এমন কয়েকটি রেচন পদার্থের নাম লেখো যা মানুষের কাজে লাগে। হেনলি লুপ বলতে কি বোঝো? কুইনাইন ও তরুক্ষীর যে গাছের রেচন পদার্থ তার নাম কি? তো পুরো জৈবনী প্রক্রিয়া চ্যাপ্টার থেকে এই হলো বড় প্রশ্ন সাজেশন, এগুলো ভালো করে পড়ো, এখন থেকে পড়া শুরু করে দাও, ঠিক আছে? কারণ অনেকগুলো প্রশ্ন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই এবং ভালো করে পড়ো সবাই।